অমিত অটো চালাতো। একদিন অনেক কাজ হওয়ার কারণে রাত 12টা বেজে গেছিল। অমিত ঘরেই তখন ফিরছিল, আর তখন রাস্তায় অমিত একটা সুন্দর মেয়েকে দেখতে পেল। দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়াও। আরে ম্যাডাম, আপনি এত রাতে নির্জন জঙ্গলে কি করছেন? দাদা, আমি এখানে কাউকে চিনি না, এখানে নতুন এসেছি। কোথায় যাবেন আপনি? সে তাকে একটা কাগজ দিয়ে বলল, আমি এই ঠিকানায় যাব। ঠিক আছে ম্যাডাম। অমিত নিজের অটো চালাচ্ছিল, আর তখন ওর চোখ আয়নায় পড়ে গেল। আয়নায় রূপার আসল চেহারা দেখা যাচ্ছিল। রূপা একটা ডাইনি ছিল। হে ভগবান, এ কি সমস্যা এসে পড়ল! এই মেয়েটা তো একটা ডাইনি। ভগবান আমার রক্ষা করো, আমাকে বাঁচিয়ে নাও। দাদা ব্যাস, অটো থামিয়ে দিন, আমি এখানেই যাব। হে ভগবান, রক্ষা করো, ভগবান রক্ষা করো। কত টাকা হলো? অমিত টাকা না নিয়েই ভয়ের চোটে অটোকে পুরো গতিতে চালিয়ে নিজের ঘরে চলে যায়। কিছু না খেয়ে দিয়েই অমিত ঘুমিয়ে পড়ে। সকালে যখন উঠল, রাতে কি হয়েছিল গো? ভূত দেখে ফেলেছিলে নাকি? তুমি কি করে জানলে? আরে, আমি তো মজা করছিলাম। তুমি সোজা এলে আর কোনো কথা বললে না, খাবারও খেলে না, আর গিয়ে শুয়ে পড়লে। আমার কিছু মনে নেই। অমিত আর কমলা নিজেদের মধ্যে কথা বলছিল, আর তখনই রূপা দরজাটা খটখটালো। আমি কি ভেতরে আসতে পারি? রূপাকে দেখে অমিতের ঘাম ঝরতে লেগে গেল। আসুন, ভেতরে আসুন, আসুন। এই এলাকায় আমি নতুন। দাদা কাল আমার থেকে টাকা না নিয়ে ওখান থেকে চলে গেছিলেন। কোনো ব্যাপার নয়। কি হয়েছিল গো? তোমার এত বেশি ঘাম ঝরছে কেন শুনি? গরম, গরমটা আজকে খুব বেশি তো, হয়তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ। রূপা টাকা দিয়ে চলে গেল। অমিত আর কমলা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তোমার শরীর ঠিক আছে তো? তুমি ওই মেয়েটা থেকে দূরেই থাকবে, তাতেই আমাদের ভালো হবে। আরে এসব কি বলছো গো তুমি? অমিত কাজ করতে বেরিয়ে চলে যায়। কমলা রূপার সঙ্গে দেখা করতে যায়। আরে দিদি, আপনি এখানে? হ্যাঁ, আমি ভাবলাম তুমি নতুন এসেছো, একা সব জিনিসপত্র ব্যবস্থা করতে পারবে না, এই জন্য আমি এখানে তোমার সাহায্য করতে চলে এলাম। খুব ভালো করেছেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কমলা। আর তোমার? আমার নাম রূপা। সত্যি বলতে দাদা খুবই ভালো, উনি রাতে আমার সাহায্য করেছিলেন। রূপা নামটা খুবই সুন্দর। যদি তোমার কিছু সাহায্য লাগে তাহলে আমায় অবশ্যই বলো। কমলা ওখানে এক অদ্ভুত গন্ধ অনুভব করলো, আর ও ঘরে চলে গেল। রাত হয়ে গেল। অমিত আর কমলা তখন শুয়ে পড়েছিল। তখনই কমলা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেয়ে গেল। কমলা জানলা দিয়ে উঁকি মেরে বাইরে দেখল। তখন সে ডাইনিকে দেখতে পেল। ডাইনি! আমি ছাড়বো না, ছাড়বো না আমি। আরে ওঠো গো, আরে ওঠো না, দেখো না বাইরে কে এসেছে। ডাইনি, আমি জানতাম এটাই হবে। এখন কেউ বাঁচবে না, আমরা সবাই মারা পড়বো। কি? তুমি এটা জানতে? হ্যাঁ? কিছু না, চুপচাপ শুয়ে পড়ো। দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই অমিত এলাকার প্রধানের সঙ্গে কথা বলতে চলে গেল। প্রধানের সঙ্গে অমিতের বন্ধু সুমিত ছিল। অমিত, কি হয়েছে? খুব ভয় ভয় লাগছো। প্রধান বাবু, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু হয়েছেটা কি আগে বলবে তবে না। আমাদের এলাকায় ডাইনি রয়েছে। কাল রাতে আমি আর আমার স্ত্রী কমলা দুজন ওই ডাইনিটাকে দেখেছি। ডাইনি কিছু বলছিল? হ্যাঁ, বলল যে রাতে আমি যাকে দেখে ফেলবো তাকে আমি ছাড়বো না। তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। আরে আমাদের এলাকায় কোনো ডাইনি নেই। প্রধানবাবু ওখান থেকে চলে গেল। অমিত আর সুমিত
নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। অমিত, আমাদের এলাকায় একটা নতুন মেয়ে এসেছে রে, খুব সুন্দরী, ওকে আমার খুব পছন্দ। সুমিত, তুমি দূরে থাকবে ওই মেয়েটার থেকে। কি হয়েছে, এইভাবে কেন বলছো? কারণ ওই মেয়েটাই আসল ডাইনি। তুমিও না দারুণ মজা করো ভাই। আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না, একদিন পছতাবে। একদিন প্রধানবাবু রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সামনে থেকে রূপাকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। তাহলে তুমি সেই নতুন মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হলাম এই এলাকার প্রধান বাবু। আচ্ছা, তাহলে আপনি সেই প্রধান বাবু। আপনার যদি এখানে কোনো রকম সাহায্যের দরকার হয় তাহলে আমাকে বলে দেবেন। সাহায্য? সেটা তো তোর দরকার হবে আজকে। কিছু বললেন আপনি? কিছু না, আজ রাতে আপনি আমার বাড়িতে আসুন খাবার খেতে। রাত হয়ে গেল। অমিত আর তার স্ত্রী কমলা দুজনে ঘুমাতে পারে না। ওরা দুজন রাতে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। তখনই অমিত বাইরে প্রধান বাবুকে দেখতে পায়। এই প্রধান বাবু একে এত রাতের বাইরে কি করছে? হবে কিছু কাজ করতে দাও না ওকে। আজ প্রধান ডাইনির হাত থেকে বাঁচবে না। তখনই রূপা প্রধানের কাছে চলে আসে। এখন এই রূপা প্রধানের কাছে কেন চলে এলো? সেই সময় রূপা ডাইনি রূপ ধারণ করে নেয়। হে ভগবান, রূপাই তো আসল ডাইনি। কমলা লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। তখনই ডাইনি প্রধানের গলা ধরে হাওয়ায় চাকিয়ে ধরে। তোমার এত সাহস যে তুমি আমার কাছে আসবে? আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে যেতে দাও। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেব একেবারে চিরকালের জন্য। ডাইনি প্রধানের রক্ত চুষে চুষে তাকে মেরে ফেলে। এই সব দেখে অমিত আর কমলা খুব ভয় পেয়ে যায়। সকালে দুজনে নিজেদের মধ্যে কথা বলতে লাগে। এখন আমাদের কি হবে? এই রূপা এইভাবেই আমাদের সকলকে এক এক করে মেরে ফেলবে গো। এখন ভগবানই বাঁচাবে আমাদের সবাইকে। আমরা না এই জায়গাটা চিরকালের জন্য ছেড়ে দিয়ে চলে যাব। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি আজ কিছু টাকা ধার করে নিয়ে আসছি, কাল আমরা এই এলাকাটা চিরকালের জন্য ছেড়ে দিয়ে চলে যাব। অমিত কাজের জন্য বেরিয়ে চলে যায়। কমলা ঘরে একাই থাকে। তখনই রূপা ওখানে চলে আসে। আমার বাড়িতে চিনি শেষ হয়ে গেছে, একটু কি চিনি পাওয়া যাবে? আজ এই ডাইনি আমাকে মেরে ফেলবে, আমার রক্ত খেয়ে ফেলবে। দিদি, দিদি, কি এত ভেবে চলেছো তুমি? কিছু না রূপা, কি যেন চাই তোমার? একটু চিনি দরকার ছিল। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। কমলা রূপাকে চিনি দিয়ে দিল। রূপা তারপর চলে গেল। রাত অনেক হয়ে গেল। অমিত অটো নিয়ে বাড়ি ফিরছিল। আজকেও অনেক রাত হয়ে গেছে, ওই ডাইনির হাতে যদি আমি পড়ে যাই তাহলে জ্যান্ত বাঁচবো না। তখনই অমিত সুমিতকে দেখতে পেয়ে যায়। অমিত তারপর অটো থামিয়ে দিল। অমিত কিছু বলতে চাইছিল, তার আগেই অমিত ওখানে রূপাকে দেখতে পেয়ে যায়। হে ভগবান, এ তো ডাইনি রূপা। আজকে ও আমার বন্ধু সুমিতকে ছাড়বে না। আমি সুমিতকে মানা করেছিলাম, ও আমার কথা শুনলো না। যাই হোক না কেন, ওকে আমাকে বাঁচাতেই হবে। অমিত দুজনের পেছনে আসতে লাগলো। তখনই অমিত দুজনের কথাগুলো শুনতে পেয়ে গেল, আর অমিত লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো। রূপা, তুমি সত্যিই খুব সুন্দর। সুন্দর? আর আমি? এটা বলে রূপা ডাইনির রূপ ধারণ করে নেয়। ডাইনি? এখন কেমন লাগছি তোকে আমি? হ্যাঁ, খুব সুন্দর তাই না? খুব সুন্দর তাই না? আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। অমিত কিছু করতে পারত, তার আগেই
ডাইনি সুমিতের গলা ভেঙে দেয় আর তার রক্ত খেতে লেগে যায়। অমিত এই সব দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে অটো নিয়ে বাড়ি চলে যায়। কি হলো গো, এত দেরি কি করে হয়ে গেল? হ্যাঁ, আর এত ভয় পেয়ে আছো কেন? হ্যাঁ কমলা, ওই ডাইনিটা সুমিতকে আমার সামনে মেরে দিল। আমি ওখানেই ছিলাম, সব দেখছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। কি? সুমিতকে মেরে দিয়েছে ওই ডাইনিটা? হ্যাঁ, এখন এই ডাইনিটার কিছু করতেই হবে, না হলে আমাদের মধ্যে কেউই জ্যান্ত বাঁচবো না। আমি একজন বাবাকে চিনি, উনি আমাদের সাহায্য অবশ্যই করবেন। অমিত আর কমলা সকাল হতেই বাবার কাছে চলে যায় আর বাবাকে পুরো ঘটনার ব্যাপারে বলে দেয়। খোকা, আমি তোমার বন্ধুদের তো ফেরত আনতে পারবো না, কিন্তু এই ডাইনিকে আমি ছাড়বো না। এখন আর একটাও প্রাণ যাবে না। বাবা, দয়া করে কিছু করুন, এর সমাধান আছে। আমি যা বলবো ব্যাস তোমরা ওইটুকু করে রেখে দিও। আমি কাল তোমাদের ঘরে আসব। আপনি বলুন আমাদের কি করতে হবে? অনেকগুলো কাঠ জড়ো করে রেখে দিও, আর কাউকে কিছু বলবে না যে এইসব আমি তোমাকে করতে বলেছি। কমলা বাড়িতে ফিরে চলে আসে, যেমনটা বাবা ওদের বলেছিল সেইভাবেই অমিত অনেকগুলো কাঠ নিয়ে জমা করে রেখে দেয়। সন্ধে হয়ে গেল, তারপর বাবা ওখানে চলে আসে। নমস্কার বাবা। সদা সুখী থাকো খোকা। কাঠগুলোর ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ বাবা, হয়ে গেছে। রাত হয়ে গেল, বাবা পুজো করতে শুরু করে। তখনই রূপা ডাইনি হয়ে বাইরে চলে আসে। কার এত সাহস যে আমাকে ডেকে পাঠিয়েছে? আজকে আমি তার রক্ত খেয়ে ফেলবো। আমার সাহস হয়েছে, আজকে তোর শেষ দিন। তাহলে বল, তোর কোনো শেষ ইচ্ছে? হ্যাঁ, তোর রক্ত খেতে চাই। অমিত, কাঠগুলোয় আগুন লাগাও। অমিত কাঠগুলোতে আগুন লাগিয়ে দেয়। বাবা মন্ত্র পড়তে শুরু করে দেয়। ডাইনি যখনই বাবাকে মারার চেষ্টা করলো, বাবা ডাইনিকে আগুনে ধাক্কা দিয়ে দেয় আর ডাইনি আগুনে পুড়ে মরে যায়। এবার এই ডাইনি শেষ হয়ে গেছে, দ্বিতীয়বার কখনো ফেরত আসবে না। অনেক অনেক ধন্যবাদ বাবা। সেই দিনের পরে ডাইনি দ্বিতীয়বার কখনো আসেনি। অমিত আর কমলা হাসি খুশিতে থাকতে লাগলো। আজকের গল্প আজ থেকে প্রায় 40 বছর আগে দেবগড়ে ঘটেছিল। ওই যুগটা, যেটাকে পুরনো যুগ বলে মানা হয়, সেই যুগে হাসপাতালের জন্য লোকেদের অনেক ঘন্টা সফর করে শহরে যেতে হতো। আর তখন দেবগড়ে আগমন হয় ডক্টর অরবিন্দ, যে চিকিৎসক বিজ্ঞানকে এত ভালোভাবে জানত যে সে দাবা করত যে সে মরে যাওয়া মানুষকেও জীবিত করে দিতে পারে। আসুন তাহলে জেনে নিই এই গল্পটা একেবারে শুরু থেকে। 40 বছর আগে একটা ছোট গুহার এলাকা আবার নির্মাণ করে একটা ছোট হাসপাতাল হিসেবে তৈরি করা হয়। ডক্টর অরবিন্দ একমাত্র এমন চিকিৎসক ছিল যে সে ওই গ্রামে থাকত। যাই হোক, কেউ আজ পর্যন্ত এটা জানতে পারেনি যে সে গ্রামে কোন জায়গায় থাকত, কারণ আজ পর্যন্ত কেউই তার বাড়ি দেখেনি। প্রত্যেকেই তাকে হাসপাতালেই দেখেছিল। 3 মে 1982-তে ওই গ্রামেই থাকত রমেন্দ্র। তার বুড়ো বাবাকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। স্ট্রেচারে শুইয়ে অপারেশন থিয়েটারে অবধি নিয়ে যেতে যেতেই তার বাবার নার্ভস জবাব দিয়ে দিয়েছিল। রমেন্দ্র জোরে জোরে কাঁদতে লাগলো, আর তার এই অবস্থা দেখে ডক্টর অরবিন্দ তাকে সান্ত্বনা দিয়ে বলল, এটা আমার হাসপাতাল, এখানে মৃত লোকেরাও বেঁচে ওঠে। তুমি আমাকে একটু সময় দাও, তোমার বাবা আবার বেঁচে উঠবে। ক্রমাগত 25 মিনিট অবধি চিকিৎসা করার পর
রমেন্দ্রর বুড়ো বাবা কোনো রকম সাহায্য ছাড়াই অপারেশন থিয়েটার থেকে বাইরে নিজের থেকেই পায়ে হেঁটে চলে এলো। রমেন্দ্র নিজের চোখে সেটা বিশ্বাস করতে পারছিল না যে ডাক্তারবাবু তার বাবাকে আবার জীবিত করে দিয়েছে। বাবা, আমি নিজের চোখের উপর বিশ্বাসই করতে পারছি না যে তুমি একেবারে ঠিক আছো। রমেন্দ্রর বাবা তার কথাগুলোর কোনো জবাব দিল না আর সোজা হাসপাতাল থেকে বেরিয়ে চলে যায়। ওর বাবা একদম কোনো কাঠের পুতুলের মতো সোজা হেঁটে চলেছিল। রমেন্দ্রর তার বাবার এই ব্যবহারটা খুবই আজব লাগল। এই কথাটাই ও ডক্টরকে জিজ্ঞেস করে, আরে ডাক্তারবাবু, আমার বাবা আমার ঠিক তো হয়ে গেছে, কিন্তু সে এত অদ্ভুত ব্যবহার কেন করছে? রমেন্দ্র বাবু, তোমার বাবা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, একটু তো সময় লাগবেই আগের অবস্থায় ফেরার জন্য। এই খবরটা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ল যে ডক্টর অরবিন্দের হাসপাতাল থেকে কেউই মৃত অবস্থায় ফেরে না, মরে যাওয়া মানুষও আবার জীবিত হয়ে ওঠে। এরপরে আরও দুটো পেশেন্ট এলো যাদের মরে একদিনেরও বেশি হয়ে গেছিল, কিন্তু হাসপাতাল থেকে ফেরার সময় তারা জীবিত ছিল। কিন্তু যদি এরকম সম্ভব হতো তাহলে পৃথিবীতে ভগবানের কোনো দরকারই হতো না। এখন ডাক্তারের এই মারাত্মক শক্তির সবাইকে মুখোমুখি করতে হলো। সেই রোগীরা যারা ডাক্তার অরবিন্দের হাসপাতাল থেকে মরে যাওয়ার পরেও জীবিত ফিরে আসতো, তাদের সবার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা হলো, তাদের সবার ভেতর থেকে হৃদয় স্পন্দনের আওয়াজ উধাও হয়ে যায়। তাদের আগের ব্যবহার আর এখনের ব্যবহারের মধ্যে আকাশ পাতালের তফাৎ ছিল। তারা সবাই এখন না তো কারোর সঙ্গে কথা বলতো, না খাবার খেত, না জল খেত, তবুও একদম সুস্থ থাকতো। তাতে তাদের গায়ে জ্বলন্ত লোহাই লাগিয়ে দাও না কেন, তাদের কিছু তফাৎ হতো না। এর মানে তারা সবাই আসলে এক জীবন্ত লাশে পরিণত হয়ে গেছিল। তাদের জীবন আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য ছিল না। প্রধানবাবুর বাড়িতে 2-3 জন লোক এই নিয়ে মিটিং করলো, যেখানে সবাই একসাথে এই সিদ্ধান্ত নিল যে পরের বারে যখনই কোনো মরে যাওয়া পেশেন্ট ওই হাসপাতালের ভেতরে যাবে, তাহলে আমরা সবাই ভেতর থেকে লুকিয়ে দেখব যে ওই ডাক্তার আসলে এমন কি করে। 3 দিন পরে একটা লোকের মৃত্যু হয়ে যায়, আর সে ছিল রমেন্দ্র, যেটা এই ঘটনাটাকে আরো গম্ভীর করে দিয়েছিল। আসলে ওর মৃত্যুর কারণ ছিল ওর বাবা। সে রমেন্দ্রকে কে জানি কখন আর কিভাবে মেরে দিয়েছে। রমেন্দ্রর খুব মারাত্মকভাবে মৃত্যু হয়ে যায়। ওর মৃতদেহকে নিয়ে 2 জন হাসপাতালের ভেতরে নিয়ে যায়, আর হাসপাতালে যাওয়া মাত্রই ডাক্তার অমরেন্দ্র তাদের বাইরে থামিয়ে দেয় আর বলল যে ভেতরে আমরা এর চিকিৎসা করে তাড়াতাড়ি বাইরে পাঠিয়ে দেব। ওদিকে হাসপাতালে ভেতরে অপারেশনের ওই জানলা দিয়ে প্রধানবাবু আর তার 2 বন্ধু লুকিয়ে ওই ডাক্তারের ওপর নজর রাখছিল যে সে আসলে করেটা কি। তখনই তারা দেখল যে ওই ডাক্তার অরবিন্দ রুমটাকে বন্ধ করার পরে এক অসুর রূপ ধারণ করে নেয়, যেখানে তার দাঁত দুটো তার মুখ থেকে বাইরে চলে আসে। সে রমেন্দ্রর ছাতিটা ছিঁড়ে দিল আর তার থেকে হৃৎপিণ্ড পার করে খেতে লাগলো। সে খুবই নির্দয়তার সঙ্গে রমেন্দ্রর হৃৎপিণ্ড খেয়ে চলেছিল, আর পরে তার ছাতিটা সুতো দিয়ে সেলাই করে দিল। আর তখনই ওই ডাক্তার একটা মন্ত্র পড়তে লাগলো, ভূত সতী নর্মিতা আত্মা মিলনা কর্মঠ মৃত্যুর সন্দেশ। তখনই ওখানে আরেকটা প্রেত আকর্ষিত হয়ে যায়, আর সে রমেন্দ্রর শরীরে প্রবেশ করে গেল, আর রমেন্দ্র উঠে দাঁড়ালো। জানলা দিয়ে উঁকি মেরে সেই লোকগুলো ওই ডাক্তারের ভূতের ব্যাপারে জানতে পেরে গেছিল, আর এটাই কারণ ছিল সে অন্য শান্তিহীন আত্মাকে শরীর প্রদান করত আর তাদের মধ্যে থেকে হৃৎপিণ্ড বার করে খেয়ে ফেলত। এটাই কারণ ছিল যে লোকগুলো ওই হাসপাতাল থেকে জীবিত হয়ে ফিরে আসছিল, তাদের বুক থেকে হৃৎপিণ্ড স্পন্দনের আওয়াজ আসতো না, কারণ আসলে তো সেখানে হৃৎপিণ্ড থাকতোই না। গোটা গ্রামকে বলার চেয়ে ভালো ওই প্রধানবাবু আর তার 2 বন্ধু মিলে এই সিদ্ধান্ত নিল যে সে এই নরকের শিকড় অর্থাৎ এই হাসপাতালটাকেই পুড়িয়ে ছাই করে দেবে, যাতে
গ্রামের অনেক অসহায় প্রাণ শেষ হওয়ার থেকে বেঁচে যাবে। এরপরে প্রধানবাবু আর তার দুই বন্ধু মিলে ওই হাসপাতালের চারিদিকে কেরোসিন তেল ছড়িয়ে দিল আর আগুন লাগিয়ে দিল। ওই ডাক্তারেরও জোরে চিৎকারের আওয়াজ এলো, আর কিছু ঘন্টার মধ্যেই ওই হাসপাতাল আর ডাক্তারের ভূত দুটোই পড়ে ছাই হয়ে গেল। এরপর থেকে সবকিছু ঠিক তো হয়ে গেল, কিন্তু ওই হাসপাতাল অভিশপ্ত হয়ে গেল। আর আজও ওই হাসপাতালে দেওয়ালে পাখি অবধি বসে না।